তাকে সহযোগিতা করেছেন, এটা স্বাভাবিক। কিন্তু হচ্ছে 3 মাস উনি দেশে ছিলেন, অর্থাৎ প্রথম 1 মাসকে যদি আমরা ধরে নিই যে পুলিশ বাহিনী তার পুনর্গঠন তার সেটার ক্ষেত্রে অসুবিধা, কিন্তু আমরা তো দেখলাম যে যখন পুরোটার সবাই সবার দায়িত্ব নিয়েছে তারপরে উনি গিয়েছেন, এটা কিভাবে ব্যাখ্যা করবেন? মানে ডেফিনেটলি যে এই জিনিসটা তাদের ব্যর্থতা তো বটেই। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে আদালতের যে ওয়ারেন্ট ছিল সেটাকে কার্যকর করার ব্যাপারে যতটুকু তাদের সিরিয়াস হওয়া উচিত ছিল, অথবা টেকনোলজি ব্যবহার করে তারা যেভাবে সিরিয়াসলি তাকে গ্রেপ্তার করতে পারতেন সেটা তারা করেননি। এটা ডেফিনেটলি তাদের একটা ব্যর্থতা আমি বলবো। আরেকটা জিনিস হচ্ছে, আমরা এটাও জানতে পারছি যে প্রথমে তাদেরকে কিন্তু কোথাও কোথাও আশ্রয় দেওয়া হয়েছিল জীবন বাঁচানোর জন্য বা ইত্যাদি ইত্যাদি কথা বলে, কিন্তু তারপরে যখন জীবন বাঁচানোর পর্বটা শেষ হয়ে গেল, তাদের জীবনের উপর আশঙ্কা কমে গেল, তখন তাদেরকে আসলে আইনের হাতে সোপর্দ করা উচিত ছিল। সেই জায়গাটায় একটা শূন্যতা হয়েছে বলে আমরা মনে করছি। আপনার কাছে কি মনে হচ্ছে যে এটার ক্ষেত্রে কিছুটা পিক এন্ড চুজ করা হয়েছে, যে কাকে আসলে মানে আশ্রয় নিতে সবাই এক জায়গাতেই গিয়েছেন, আমরা ক্যান্টনমেন্টের কথা বলতে পারি, কিন্তু তারপরে পিক এন্ড চুজ করা হয়েছে কাকে তুলে দেওয়া হবে কাকে তুলে দেওয়া হবে না, ব্যাপারটা কি এরকম? এটা আমার কাছে ডেফিনিট কোনো ইনফরমেশন নেই। কিছু লোক গ্রেপ্তার হয়েছেন, কিছু লোক গ্রেপ্তার হয়েছেন বলে খবর বেরিয়েছিল, সেগুলো পরবর্তী সময় আমরা দেখলাম যে না, তারা আসলে গ্রেপ্তার হননি। তো সেক্ষেত্রে পিক অ্যান্ড চুজ অথবা কেউ তাকে ফেভার করা বা এরকম কিছু একটা হয়ে থাকতে পারে। যেহেতু আমার কাছে ডেফিনিট ইনফরমেশন নেই, আমার পক্ষে মন্তব্য করাটা কঠিন, কিন্তু দৃশ্যত তাদের পালিয়ে যেতে কেউ না কেউ সাহায্য করেছে, এটা বোঝা যাচ্ছে বিদ্যমান বাস্তবতা থেকে। আপনাকে ধন্যবাদ। আমি একটু ব্যারিস্টার রাসনা ইমামের কাছে আসি। যে ব্যারিস্টার রাসনা ইমাম, আপনি জানেন যে আওয়ামী লীগ সরকারে করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে অনেকেরই আপত্তি ছিল, বা কারো কারো আপত্তি ছিল, কিন্তু যাদের আপত্তি ছিল তাদের কেউ কেউ এখন আবার অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ। এই সরকার ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছে। এই পুনর্গঠন প্রক্রিয়া থেকে আপনি কি বার্তা পেয়েছেন? আমি প্রশ্নটা আরেকটু স্পেসিফিক করি। আমাদের সাথে আছেন চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি এখন আবার এটা চিফ প্রসিকিউটর হয়েছেন। অনেকে বলছেন যে এই ব্যাপারটা আসলে ঠিক হয়েছে কিনা। আমরা এটা অবশ্য তার কাছেও জানতে চাইবো, আপনার কাছ থেকে আগে প্রথমে জানতে চাই। আবার তার বিশেষ পরামর্শক মানে জনাব তাজুল ইসলামের বিশেষ পরামর্শক নিয়োগ করা হয়েছে টবি ক্যাডম্যানকে। আমরা আওয়ামী লীগ আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের যখন বিচার চলছিল, তখন এই ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান অভিযুক্তদের পক্ষে আইনজীবী হিসেবে বাংলাদেশে আসতে চেয়েছিলেন, যদিও তখন তা আসতে দেওয়া হয়নি। এটা থেকে আসলে আমরা কি বার্তা পাচ্ছি, মানে মানে আমরা কি আমরা আপনার কাছে একটু শুনি ব্যারিস্টার রাসনা ইমাম। জি জি, ধন্যবাদ খালিদ ভাই। প্রথমে আমি যে কথাটা বলবো যে আমাদের একটু রিয়েলিস্টিক হওয়া উচিত এসব ব্যাপারে, কারণ বাংলাদেশে কিন্তু ঘাটতি আছে কম্পিটেন্সেরও প্রত্যেকটা ক্ষেত্রে। এবং আমরা জানি তাজুল ভাই আমাদের সামনে, আমার সাথে এখন সামনে আছে বলে যে আমি তা বলছি তা না, বাট উনি এই ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞতাও অর্জন করেছে, এবং সেটা একটা বড় কারণ যে কারণে ওনাকে এই পদটা দেয়া হয়েছে। সো এটাও কিন্তু ভুলে গেলে হবে না। ওনার মতো অভিজ্ঞতা সম্পন্ন খুব কমই হয়তো হাতে গোনা আছে বা ছিল যখন উনি এই পদটা পেলেন। তো সেটা একটা কারণ। এখন আরেকটা আপনি বলতে পারেন যে অপটিক্সটা নিয়ে হয়তো অনেকের অপটিক্সটা জন্য অনেকের প্রশ্ন উঠেছে যে ওনার রাজনীতি বলেন বা ওনার প্রিভিয়াস রেকর্ডস গুলো দেখলে মনে হবে যে উনি কি ইম্পার্শিয়াল হতে হবে নাকি, কিন্তু এখানে তো ওনার ইম্পার্শিয়ালিটিটা যত না প্রয়োজন, ওনার স্বাধীন হওয়াটা যত না প্রয়োজন, তার থেকে বেশি প্রয়োজন কিন্তু যে ট্রাইব্যুনালটা স্বাধীন কি না যে বিচারটা করবে। সো আই থিঙ্ক ট্রাইব্যুনালের স্বাধীনতাটা এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট প্রসিকিউটরের স্বাধীনতাটা থেকে। কিন্তু ব্যারিস্টার ইমাম, আমরা যখন বার কাউন্সিলের থেকে আপনারা সনদ নেন, তখন আপনারা তো আসলে এইটারও সনদ নেন। আপনারা তো আসলে যারা আইনজীবী আছেন তারা তো আসলে বিচারের এক্সটেন্ডেড হ্যান্ড, ল অফিসার অফ দ্য কোর্ট। তো আপনারা যদি স্বাধীনভাবে কাজ না করতে পারেন, সেই বিচার তো আসলে খুব ভালো হওয়ার সম্ভাবনা মানে মানে কমে যায়। কারণ আসলে আদালতকে তো সাহায্য করেন আইনজীবীরা, এবং তারাও একটা কম্পিটেন্ট হ্যান্ড, মানে অবশ্যই মানে তাদের বাদ দেয়া আমি মানে আপনাদের কাছে এইটা বলা তো আসলে একটু, কারণ আপনারা এটা খুব ভালো করে জানেন যে আপনাদের সনদটাই এইটা যে আপনারা আসলে আদালতকেই সাহায্য করবেন বিচারটা পাওয়ার জন্য। এখন যদি কোনো কারণে আপনাদের বা জনাব তাজুল ইসলামের গতবারের অবস্থান থেকে যদি এইটা মনে হইতে থাকে যে তিনি আসলে আদালতকে ঠিক সিনসিয়ারলি সাহায্য করবেন না বা পার্শিয়ালি সাহায্য করবেন, এটা যদি মনে হয়, তাহলে এটা একটা সমস্যাজনক কিনা?
অ্যাবসলিউটলি, আপনি সঠিক কথা বলেছেন যে প্রথমে আমরা আইনজীবী হিসেবে আমরা অফিসার্স অফ দ্য কোর্ট, সো আমাদের দায়িত্ব হচ্ছে প্রাইমারিলি কোর্টের কাছে, এবং আমাদের দায়িত্ব হচ্ছে কোর্টকে অ্যাসিস্ট করা আইনের ব্যাখ্যার মাধ্যমে, এবং সাথে সাথে আমাদের ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করা। সো ওটা তো আছেই, এবং স্বাধীন একটা বিচার বিভাগ বা স্বাধীন যদি ট্রাইব্যুনাল আমরা চাই, অবশ্যই তার সাথে স্বাধীন ওয়ার্ডটা থেকে আমি যে ইউজ করব তা না, বাট তার সাথে আমাদের যে ওথটা নেওয়া হয়েছে, আমরা অ্যাডভোকেট যখন হয়েছি, আমাদের যে কোড অফ কন্ডাক্ট আছে, সেটা যে মেনে কাজ করে, সেটা যে মেনে প্র্যাকটিস করে, এমনই কাউকে আমাদের চিফ প্রসিকিউটর হিসেবে দরকার। সে বিষয়ে দ্বিমত পোষণ করার কোনো স্কোপ নেই। হ্যাভিং সেড দ্যাট, আমি যেটা বলছি যে উনি যথেষ্ট কম্পিটেন্ট ফর দিস পজিশন, নাম্বার ওয়ান। নাম্বার টু, ওনার স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলার মতো এখন পর্যন্ত, এটলিস্ট পদ পাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার চোখে কিছু পড়েনি। আপাতত সামনে গিয়ে যদি পড়ে তাজুল ভাইয়ের, তাহলে তাজুল ভাইকে কাঠগড়ায় দাঁড় করাবো, সেটা অন্য জিনিস, কিন্তু আমার চোখে পড়েনি। বাট হ্যাঁ, এই অপটিক্সটা নিয়ে অনেকে প্রশ্ন করেছে যে, কিন্তু সেখানে আমি বলবো যে একটু রিয়েলিস্টিক হওয়া দরকার, ওকে। কারণ এখানে কম্পিটেন্স ব্যারিস্টার রাসনা ইমাম যেরকম অভিজ্ঞতার উপর জোর দিচ্ছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাই। আসলে জনাব তাজুল ইসলামের কম্পিটেন্স নিয়ে, অভিজ্ঞতা নিয়ে কেউ এই প্রশ্ন তুলতেই পারবে না। আবার পাশাপাশি অপটিক্সের কথা বলছেন, আমরা জনাব তাজুল ইসলামের কাছে যাই। জনাব তাজুল ইসলাম, মানে